experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। ময়দার থলে ক্রেতার হাতে তুলে দিয়ে কটমট করে তাকালো জার্নাবের দিকে। তার জন্য এইসব হয়েছে। এতগুলো দিন দোকান বন্ধ রেখে রেখে ঈদের আগের দিন কি না দোকান খুলছে, তাকে জানে মারার জন্য। ভাবান্তর ঘটল না জার্নাবের মাঝে। সে চুপচাপ ক্রেতা সামলাচ্ছে, টু শব্দটা পর্যন্ত করছে না, যেন মুখ থেকে দুটো শব্দ বের করলেই তার দাম কমে যাবে। অধর বাঁকালো জোভিয়া। সেদিনের পর থেকেই তার সঙ্গে কোনো কথা বলছে না জার্নাব। এক কামরায় থেকেও সারাক্ষণ নিশ্চুপ থাকে সে। আব্বাজানের যত্নেও আজকাল গাফিলতি করছে সে। সব জোভিয়াকেই করতে হয়। সে অবশ্য প্রতিদিন আগ বাড়িয়ে কথা বলতে যায়, কিন্তু প্রতিবারই নিরাশ হতে হয়। জার্নাব সেই যে দ্বিতীয় রোজায় মুখে কুলু পেটেছে, আর খোলাখুলি নেই। যথাসম্ভব জোভিয়াকে এড়িয়ে যাবার চেষ্টা করে সব সময়। বিচলিত হয় না জোভিয়া। বিবাহের কথা তোলাতে যে তার এমন কঠিন প্রতিক্রিয়ার সম্মুখে পড়তে হবে তা সে আগেই জানত। এত কি ভাবছো মেয়ে? আচমকা চেনা কণ্ঠে ধ্যান ভঙ্গ হলো জোভিয়ার। সম্মুখের ব্যক্তিটাকে দেখতেই যথারীতি কপাল কুঁচকাল, তবে কণ্ঠের মাধুর্যতা ধরে রাখলো দৃঢ়ভাবে। সাবলীল ভঙ্গিতে বলল, জি জনাব, কি লাগবে বলুন। প্রায় সঙ্গে সঙ্গেই মৃদু স্বরে হাসলো বণিক। জোভিয়ার তীক্ষ্ণ চাহনিতে ভুলল মস্তিষ্কে সাজিয়ে রাখা বাক্যগুলো। উদ্দেশ্যহীনভাবে আশেপাশে চাইতেই নজরে এলো জার্নাবের হাতের খেজুরের থলে। ফট করে সে বলে উঠল, খেজুর মানে খেজুর নিতে এসেছি। কিন্তু খেজুর তো আপনি রোজার শুরুতেই নিয়েছিলেন, এত দ্রুত শেষ হয়ে গেল? থতমে তো খেলাম বণিক। নিয়েছিল নাকি? হ্যাঁ, নিয়েছিল তো। সে খেজুর তো এখনো ধরাই রয়েছে। একলা মানুষ এত খাওয়ার সময় আছে নাকি? করুণ হলো তার মুখভঙ্গি। এই মেয়েটা আজ হঠাৎ এত প্রশ্ন করছে কেন? সে কি জানে না তার এখানে আসার কারণ? কেনাকাটা তো শুধু একটা বাহানা মাত্র। জোরালো কণ্ঠে বলল, না মানে শেষ হয়ে গেছে, তাই তো নিতে এসেছি। ঠিক আছে বুবু, ওনাকে এক থলে খেজুর দাও তো। জার্নাবের উদ্দেশ্যে বলল জোভিয়া। অতঃপর বণিকের দিকে চেয়ে বলল, ও পাশটায় এগিয়ে যান, বুবু দিয়ে দিবে। আমি আজ ময়দা, চাল ডাল এসবের দায়িত্ব নিয়েছি, ফলমূলের দিকটা বুবুই সামলাচ্ছে। আচমকা এহেন কথাতে অপ্রস্তুত হয়ে পড়ল বণিক। জার্নাবের দিকে চেয়ে সরল ভঙ্গিমায় হাসল। তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালো জার্নাব। খানিক স্তম্ভিত হলো বোধ হয়। আজও লোকটা চলে এসেছে। তার মানে এতগুলো দিন সে ঠিকই এখানে এসে দোকান খোলার অপেক্ষা করত। এত ধৈর্য লোকটা পায় কোথায়? তখনই বণিক আমতা আমতা স্বরে বলে উঠল, না থাক, তাহলে বরং ও হ্যাঁ, তাহলে বরং ময়দা দিয়ে দাও কিছুটা, দুদিন চলার মতো। ঈদের দিন তো মনে হয় বন্ধ থাকবে বাজার, আবার ঈদের পরদিন আসবো। হতাশার শ্বাস ফেলল জোভিয়া। লোকটা আর শুধরালো না। বারবার ফিরিয়ে দিতে দিতে এখন আর তার ধৈর্য গোলায় না। তাই ভাবছে যা ইচ্ছা হতে থাক, যথাসময়ে সে নিজে থেকেই দূরত্ব মেপে নেবে। জল্পনা কল্পনা রীতি টেনে কিছুটা ময়দা ভরে নিল থলেতে, এগিয়ে দিল বণিকের দিকে। কাঁপা কাঁপা হাতে থলেটা নিয়ে দ্রুত অর্থ চুকিয়ে দিল বণিক। তৎক্ষণাৎ জোভিয়া শক্ত কণ্ঠে বলল, আপনার কেনাকাটা শেষ? হুম। জিজ্ঞাসু দৃষ্টিতে চাইল বণিক। আপনার কেনাকাটা শেষ হয়ে গেলে আপনি আসতে পারেন। আজ দোকানে ভিড় বেশি, দেখতেই তো পাচ্ছেন। এখন নিশ্চয়ই দোকান ত্যাগ করার জন্য আপনার নিকট বার্তাবাহক প্রেরণ করতে হবে না? চমকালো বণিক। সে কি দিন দিন ছ্যাঁচড়া হয়ে যাচ্ছে? এতটাই ছ্যাঁচড়া যে তাকে দোকান থেকে তাড়াতে হলে বার্তাবাহক প্রেরণ করতে হচ্ছে। বিস্মিত তার নয়ন জোড়া। নিজ ভাবনাকেই শাসিয়ে উঠল হঠাৎ। ছ্যাঁচড়া হলে হয়েছে, তাতে সমস্যা কোথায়? চুরি তো আর করেনি। প্রেমে পড়ে কত প্রেমিক নিজের গরদান পর্যন্ত দিয়েছে। সে তো সামান্য বিরক্তির কারণ হয়েছে মাত্র। ছ্যাঁচড়া ভাবলে ভাবুক, এতে তো আর তার মান চলে যাচ্ছে না। নিজ মনকে সান্ত্বনা দিয়ে সে পুনরায় দৃষ্টিপাত করল জোভিয়ার পর্দায় ঢাকা মুখটার দিকে। শেষবারের মতন এক নজর দেখে নিয়ে অধর প্রসারিত করে বেরিয়ে পড়ল দোকান থেকে। থলে হাতে আনমনে চলল নদীর পার ঘেঁষে ভেড়ানো জাহাজটার দিকে। ঘুরে ফিরে গন্তব্য যে তার
এই দোকানটাই হবে তা হলফ করে বলা যায়। জোভিয়াও নিজের মতো করে আবারও কাজে ব্যস্ত হয়ে পড়ে। খানিক বিরক্ত সে, অন্যদিকে নজর হাঁটানোর সময় নেই। তার মধ্যে লোকটা এসে কতটা সময় লোকসান করে দিল। অসহনীয় লোক একটা। সে বিড়বিড় করে বলল কথাটা। শুনতে পেয়ে রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করলো জার্নাব। লোকটার এত ভালোবাসা জোভিয়া পায়ে মারাচ্ছে, এটা যেন তার সহ্যই হলো না। ভালোবাসার হেরফের তার কোনো দিনই পছন্দীয় ছিল না। লোকটা এসেছে পর্যন্ত সমস্ত ক্রেতা জার্নাব একা হাতেই সামলাচ্ছে, তাহলে লোকসানটা কখন হলো? এই মেয়েটার কথাবার্তার লাগাম তো কখনোই ছিল না। এখন আবার যুক্ত হয়েছে তার অনিয়ন্ত্রিত রাগ। আর চোখে তাকে দেখে নিল জোভিয়া। অতঃপর গলা ঝেড়ে আফসোসের সহিত বলে উঠল, আজকাল মানুষের আবার যখন তখন রাগ হয়ে যায়। বাবা কি গরম, মানুষের মেজাজে থেকে অবশ্য কম। অতিশয় বিরক্ত হলো জার্নাব। কথাটা যে তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। জোভিয়া নিশ্চয়ই চাইছে সে রেগে যাক আর রেগে গিয়ে ভুলবশত কথা বলে বসুক, কিন্তু তার মোটেও ইচ্ছা নেই কথা বলার। তাই সে দোকান রেখে হনহনিয়ে বেরিয়ে গেল। পেছনে একবারের জন্য না তাকে হারিয়ে গেল ভিড়ের মাঝে। এহেন কর্মে আহাম্মক বনে গেল জোভিয়া। এই উপচে পড়া ভিড়ের মধ্যে তাকে একা দোকানে রেখে চলে গেল। হতাশার তপ্তশ্বাস ফেলারও সময় পেল না সে। ক্রেতাদের সামলাতে এবার তার অবস্থা বেহাল। কিছুক্ষণের মধ্যেই আবারও ফিরে এলো জার্নাব, তবে দোকানে ঢুকলো না। বাইরে থেকেই উঁচু কণ্ঠে বলল, আমার একটা জরুরি কাজ আছে, দোকানে আর আসতে পারবো না। বেশি সমস্যা হলেই যেন নিজের ঘাম না ঝরিয়ে দোকান বন্ধ করে দেওয়া হয়। মানুষ তো আবার খাটতে পারে বেশি, আর যতটুকু বেচাকেনা হয়েছে তাতেই চলবে। শুধু শুধু ঘাম ঝরানোর প্রয়োজন নেই। কটমট করে তাকালো জোভিয়া। নিজে ঢ্যাং ঢ্যাং করে চলে যাচ্ছে, আবার তাকেও দোকান বন্ধ করে দেওয়ার উপদেশ দিচ্ছে। ফাঁকিবাজ কোথাকার। সে কিছুতেই দোকান বন্ধ করবে না এত দ্রুত। যত কষ্ট হবে হোক, একটা দিনই তো, সে ঠিক সই নেবে। তাও বুবুর কথা শুনবে না। মুখ ঘুরিয়ে রইল সে। তার মুখভঙ্গির অর্থ বুঝে নিল জার্নাব। বিড়বিড়িয়ে বলল, ঘাট ঠারা। ঈদ উপলক্ষে মহলকে সাজানো হচ্ছে নতুন রূপে। মহলের বাইরের দিকের সাফেদ রংটা খানিক ফ্যাকাশে হয়ে সময় পেল না, তার পূর্বেই শুরু হয়েছে সেখানে নতুন করে রঙের প্রলেপ লাগানো। প্রধান ফটকের ওপর চলছে ঘষা মাজা। যে কোনো মূল্যে ঈদের পূর্বেই ঝকঝকে করতে হবে মহলকে। এই উদ্যোগ কি শুধুই ঈদের জন্য, নাকি এই চকচকে ঝকঝকে করার আসল উদ্দেশ্য সুলতানের বিবাহ? জানা নেই কারণ। এসব কাজে সুলতানের কখনোই কোনো ভূমিকা ছিল না। মহলের সৌন্দর্য রক্ষায় সব সময় উদ্গ্রীব হয়ে থাকতো এলিজা সুলতান। তার অবর্তমানে এসব কিছুর দেখাশোনা ওয়াসিফা সুলতান নিজেই করে থাকেন। তবে আজ তার টিকিটিও খুঁজে পাওয়া যাচ্ছে না। সকাল থেকেই সে কামরা আটকে বসে আছে, তাই দায়িত্ব এসে পড়েছে আসমাইন মাহতাবের ঘাড়ে। তার নির্দেশনা অনুযায়ী সমস্ত কাজ হচ্ছে, এটুকু তাড়াহুড়োই করছে সে। সুলতান একা আছেন, হুট করে যদি তার প্রয়োজন পড়ে যায়, এই চিন্তাতেই ডুবে আছে মাহতাব। তালোয়ার হাতে পায়চারি করছে প্রধান ফটকের ভেতরে, কখনো আবার কপালে আঙুল ডলছে চিন্তিত ভঙ্গিমায়। বার কয়েক বিরক্ত হয়ে বলে উঠছে, কি ব্যাপার, ঘুমিয়ে ঘুমিয়ে কাজ করছো নাকি তোমরা? তাড়াতাড়ি করো, কত কাজ আমার, আর আমি কিনা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ঘষা মজা দেখছে। চিন্তিত ভঙ্গিতে মাথায় হাত দিয়ে বসে আছেন ওয়াসিফা সুলতান। সম্মুখে কাতর মুখে বসে আছেন সুলতান শাহজিল। তাদের দুজনের মুখেই ভয়ের ছাপ, দৃষ্টি চঞ্চল। ওয়াসিফা সুলতান ভয়ে হাঁসফাঁস করলেও সুলতান শাহজিল নীরব। যে কোনো পরিস্থিতিতে তার শান্ত মনোভাব বজায় থাকে। কিন্তু শেষ রোজায় এসে এমন হয়রানি যেন আর সহ্য হচ্ছে না। সকাল থেকে কালকুটুরির কয়েদি গায়েব। বোকা সৈনিক সকালে খাবার দিয়ে আসার সময় তালা লাগাতে গাফিলতি করেছিল। যেখানে বড় বড় 3টা বিশাল আকারের তালা লাগিয়েও তাকে আটকে রাখা দেয়, সেখানে তাড়াহুড়ো করে মাত্র একটা মাঝারি আকারের তালা ঝুলিয়ে চলে এসেছে সৈনিক। সুযোগ পেয়েছে সে, অমনি তালা ভেঙে পালিয়েছে। ভীত সৈনিক কাঁচোমাচো করে কয়েক দিকে খুঁজে বেড়াচ্ছে মহলের চারিদিকে।
সে পালিয়ে গেলে নিঃসন্দেহে তার গরদান যাবে। এতগুলো দিনকাল কুঠুরিতে বন্দি থাকার পরেও যে কারো শরীরে তালা ভাঙার মতো এমন অসীম শক্তি থাকতে পারে তা স্বপ্নেও ভাবেনি সে। খুঁজে খুঁজে হয়রান হয়ে বেশ কিছুক্ষণ বাদে সৈনিক মাথা নিচু করে হাজির হয় তাদের কামরায়। তাকে দেখতেই অগ্নি দৃষ্টিতে চাইল ওয়াসিফা সুলতান। উঠে দাঁড়িয়ে আগ্রহী কণ্ঠে শুধালো, পাওয়া গেছে? আরও কিছুটা কাঁচুমাচু হয়ে দাঁড়ালো সৈনিক, নত স্বরে বলল, জি না সুলতানা, মহলের আশেপাশে সব জায়গায় খুঁজে এসেছি, কোথাও নেই সে। রাগে হিতাহিত বোধ শূন্য হলো ওয়াসিফা সুলতান। চাপা স্বরে গর্জে উঠে বলল, নেই মানে? গায়েব হয়ে গেছে? হুট করে অদৃশ্য হয়ে গেছে? শেষ শাহজাহান পর্যন্ত পৌঁছে গেলে তারপর খুঁজে পাবি? তোর অলসতা আর গাফিলতির জন্য সে পালাতে পেরেছে। ভয়ে কেঁপে উঠল সৈনিক। এবার তাকে বাধা দিল সুলতান সাহাজিল। শান্ত কণ্ঠে ধমকে উঠে বলল, ওয়াসিফা থামো, এভাবে চিল্লাচিল্লি করে কোনো সমাধান হবে না। রাগ ঠান্ডা হলো না ওয়াসিফা সুলতানের, তবে থেমে গেল সে। আর একটা কথাও বললেন না। সুলতান শাহজিল বিচক্ষণ ব্যক্তির ন্যায় ধীর কণ্ঠে বলল, তুমি যাও সৈনিক, মহলের ভেতরে আগে ভালো করে খুঁজে দেখো কোথাও লুকিয়ে আছে নাকি। এত পাহারা পেরিয়ে বাইরে যাওয়ার সম্ভাবনা খুবই কম, সকলে তাকে দেখলেই চিনে ফেলবে। আর চিনলে নিশ্চয়ই এতক্ষণে মহলে হইচই পরিচিত, তার মানে এখনো কেউ দেখেনি তাকে। দ্রুত যাও তুমি, সময় নষ্ট করো না। সারা মাস রোজা থেকে শেষ বেলায় এসে অসুস্থ হয়ে পড়েছে শেহজাদি তানহা। ঈদের আগের দিন জ্বরে ভুগছে সে। সকাল থেকেই শয্যাশায়ী হয়েছে। উঠে বসার মতন শক্তিও নেই তার শরীরে। রোজা থাকার কারণে ওষুধ খেতেও পারছেন না। তার খাস সেবিকা আনাবিয়ার সাহায্যে মাথায় পানি নিয়েছে, শরীর মুছেছে। এখন বিছানায় শুয়ে ঠান্ডায় থরথর করে কাঁপছে। মোটা চাদর শরীরে জড়িয়েও যেন শীত কমছে না তার। সুলতান বেশ কয়েকবার এসে দেখে গেছে তাকে। এসেছিল শেহজাদি মায়েরাও, তবে আসেনি তার পিতামাতা। মেয়ের অসুস্থতাকেও তারা একবারের জন্য উকি দিতেও আসেনি এই কামরায়। এমন নয় যে তারা অবগত নন, তারা সবটাই জানে, তবুও আসেনি। সেবা করার ভার সঁপে দিয়েছে সেবিকাদের ওপর। এতেই যেন তাদের দায়িত্ব শেষ হয়ে যায়। আচমকা চোখ দুটো ছলছল করে উঠল তানহার। ব্যথিত হলো তার মনে রাঙিনা। পিতামাতার ভালোবাসা কি এমনই হয়? তখনই দরজা ঠেলে ভেতরে ঢুকলো আসমাইন মাহতাব। তার কোলে ছোট্ট তোহফা ছটফট করছে নিচে নামার জন্য, হাত পা ছুঁড়ছে দিক বিদিক। তাদেরকে এক পলক দেখতেই চাদরের নিচে মুখ লুকিয়ে নিল তানহা। অবাক হলো মাহতাব। ধীরে সুস্থে তোহফাকে নিচে নামিয়ে দিল সে। আর এক মুহূর্তও দাঁড়ালো না তোহফা, ছুট লাগালো পালঙ্কের দিকে। ফুপুজানের মাথার পাশে দাঁড়িয়ে পায়ের আঙুলগুলোর ওপর ভর দিয়ে সামান্য উঁচু হলো সে। ছোট্ট ছোট্ট হাত দুটো বাড়িয়ে দিল চাদরের দিকে। অমনি চাদর টেনে গলা পর্যন্ত নামিয়ে নিল তানহা। মুখটা বের করেই তোহফার দিকে চেয়ে মুচকি হাসলো। নিষ্প্রাণ সে হাসি, চোখের পানি আগেই মুছে ফেলেছে সে চাদরের সাথে। তোহফার ছোট্ট ছোট্ট হাতের মধ্যে বেশ মায়াময় লাগছে তার মুখটা। তার দিকে অপলক চোখে মিষ্টি করে হাসলো তোহফা। কাঁপা কাঁপা হাতটা বাড়িয়ে তাকে নিজের দিকে টেনে নিল তানহা। কপালে আলতো করে শুষ্ক অধর ছোঁয়ানো। অনিমেষ চেয়ে তাদের ভালোবাসাময় মুহূর্তগুলো পর্যবেক্ষণ করে গেল মাহতাব। চলে যাওয়ার কোনো তাড়া নেই তার মধ্যে। তোফার হিজাবটা টেনে ঠিক করে দিল তানহা। সারাদিন পর স্বস্তির শ্বাস নিচ্ছে সে। প্রশান্তি যেন অন্তর জড়িয়ে দিল। সময়টাকে বোধহয় এখানেই থামিয়ে দিলেও সমস্ত অসুখ ভালো হয়ে যেত তার। তোফাকে পেরিয়ে এবার দৃষ্টিপাত করলো মাহতাবের দিকে। সে কি মায়া তার নয়ন জোড়ায়? ভরকে গেল মাহতাব। অপ্রস্তুত ভঙ্গিতে আমতা আমতা করে বলল, আপনি দ্রুত সুস্থ উঠুন শেহজাদি, বাচ্চাটা আপনাকে যেন থাকতে পারছে না। বাক্যটা বোধহয় পছন্দসই হলো না তানহার। নিমিষে গায়েব হলো তার চোখের সকল মায়া। অনাকাঙ্ক্ষিত ক্রোধ জায়গা করে নিল সেখানে। আজও তার কথা ভাবল না সৈনিক প্রধান, শুধুমাত্র তোহফার জন্যই তার সুস্থতা কামনা করল। শক্ত দৃষ্টিতে পুরো কামরায় নজর বোলাতেই হন্তদন্ত হয়ে এগিয়ে এলো আনাবিয়া।
ব্যস্ত কণ্ঠে শুধালো, আপনার কিছু লাগবে শেহজাদি? নিয়ে যাও তোফাকে, ওর ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। ওষুধগুলো দ্রুত খাইয়ে দাও, দ্রুত। ভ্রু কুচকালো মাহাতা। তার বিচক্ষণ মস্তিষ্ক ঠিকই উপলব্ধি করে নিল শেহজাদি তাকে উপেক্ষা করছে, কিন্তু তার অন্যায়টা কোথায়? যাকে উপেক্ষা করলে করুক, শেহজাদি বলে কথা, ভাব তো একটু থাকবেই। আনাবিয়া এগিয়ে এসে তোফাকে কোলে নিতে গেলে তার দিকে চোখ পাকিয়ে তাকালো তোফা। আঙুল উঠিয়ে শাঁসালো বোধ হয় নীরবভাবে। হতবাক হয়ে পিছিয়ে এলো আনাবিয়া। এবার সফেদ ঝকঝকে দাঁতগুলো বের করে নিঃশব্দে হাসলো তোফা। অতঃপর দাঁড়িয়ে এগিয়ে গেল মাধবের কাছে। দুহাত উঁচিয়ে ধরতে তাকে কোলে তুলে নিল মাধব। দাড়ির উদ্দেশ্যে পা বাড়িয়ে আবারও থামল সে। পেছনে ফিরেই তানহার উদ্দেশ্যে বলল, চিন্তা করবে না শেহজাদি, রন্ধনশালার সেবিকাদেরকে দিয়ে ওষুধ খাইয়ে দেব ছোট শেহজাদিকে। এ বিষয়ে কোনো গাফিলতি হতে দেব না আমি। আপনি নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবেন। কথাখানা বলে বেরিয়ে গেল সে। একজন সেবককে ওষুধগুলো আনতে পাঠিয়ে দিয়ে নিজে রন্ধনশালার সম্মুখে গিয়ে গলা উঁচিয়ে বলল, কেউ একজন বাইরে আসো, কাজ আছে। ইফতারি প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছিল তারা। হঠাৎ সৈনিক প্রধানের কণ্ঠ পেয়ে সচকিত হলো হাফসা। দ্রুত হাতে রুটি বেলতে বেলতে আশেপাশে তাকালো। ফাইজাকে সাজগোজ করতে দেখে কিঞ্চিত রাগান্বিত হলো। উদ্বিগ্ন কণ্ঠে বলল, ফাইজা, বাইরে গিয়ে শোনো তো সৈনিক প্রধান কি বলছেন। কাঠের দরপরখানা রেখে বিরক্ত চোখে তাকালো ফাইজা। অলস স্বরে বলল, আমি কেন? কারণ তুমি ছাড়া এখানে সবাই কাজে ব্যস্ত, অকর্মণ্যের ঢেকি, শুধু তুমি একাই আছো। দ্রুত যাও, সৈনিক প্রধান আবার খুব রাগী মানুষ। বিরক্তিভাব ছেড়ে বিস্মিত নয়নে চাইল ফাইজা। এমন সময় পুনরায় সৈনিক প্রধান ডেকে উঠতেই সব ফেলে হড়বড়িয়ে দৌড় লাগালো সে। একদম মাহতাবের সামনে গিয়েই থামলো। হুট করে মনে পড়ল সে তো সম্মান প্রদর্শন করেনি সৈনিক প্রধানকে। জিভ কেটে দ্রুত মাথা নুইয়ে নিল সে। চোখ দুটো ছোট্ট ছোট্ট করে চাইল মাহতাব। অবাক কণ্ঠে বলল, আমার সামনে দিয়ে লাফাতে লাফাতে আসলে ভাল্লুকের মতো এখন আমার মাথা নিচু করে সম্মান প্রদর্শন করছো, এটাকে সম্মান বলে? নিজ মনে ফুঁসে উঠল ফাইজা। প্রচন্ড রাগ হলো তার। সব বাদ, কিন্তু তাকে ভাল্লুক বলল? কোন দিক থেকে সে ভাল্লুকের মতো দেখতে? সে মাথা নিচু করেও হলফ করে বলতে পারছে এই সৈনিক প্রধানের চোখে সমস্যা আছে, বিরাট সমস্যা। শুধু দেখতেই সুদর্শন, মনটা পাতিলের তালার চেয়েও বেশি কুৎসিত। সে কিছু বলার পূর্বেই মাহতাব নামিয়ে দিল তোফাকে। একজন সেবক ওষুধগুলো এনে দিল তার হাতে। বিভিন্ন গাছগাছালি ও শেকড়ের গুঁড়োর সংমিশ্রণ কাচের ছোট্ট ছোট্ট শিশিতে ভরে রাখা। আরও কিছুর মিশ্রণ হয়তো আছে তার মধ্যে, তবে আন্দাজ করা গেল না সেগুলো কি। ওষুধগুলো সে এগিয়ে দিল ফাইজার দিকে। কণ্ঠে দৃঢ়তা বজায় রেখে বলল, ঔষধগুলো পরিমাণ মতো নিয়ে খাইয়ে দাও শেহজাদিকে। অসহায় হলো ফাইজার মুখভঙ্গি। পরিমাণ মতো সে কি করে নির্দিষ্ট পরিমাণ বুঝবে? তার দৃষ্টির অর্থ যেন বুঝে নিল মাহতাব। বিরক্ত হয়ে নিজেই ওষুধ ঢেলে ধরিয়ে দিল তার হাতে। অমনি হাসি ফুটে উঠল ফাইজার ঠোঁটে। তৎক্ষণাৎ ওষুধটা নিয়ে হাঁটু গেড়ে বসলো তোহফার সামনে। দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে তাকে দেখছে তোহফা। ওষুধটা মুখ পর্যন্ত আসতে হাঁ করলো সে। এইগুলো সে রোজ খায়, তাই অভ্যাস আছে। সে এটাও জানে এই ওষুধ আর জওয়ান ফিরিয়ে আনতে খাওয়ানো হয়। ওষুধটা তার মুখের মধ্যে ঠেলে দেওয়ার ঠিক পূর্ব মুহূর্তেই ভেসে এলো একটি নারী কণ্ঠ, থামো। তাল হারালো ফাইজা। আকস্মাৎ থামতে গিয়ে হাত ফসকে নিচে পড়লো ওষুধ, গড়িয়ে গেল মেঝেতে। হুট করে আধার হয়ে এলো উজ্জ্বল মহল। কখন যে আকাশে মেঘ করেছে জানা নেই। জোরালো ঠান্ডা হাওয়া মহলে ঢুকলো জানালাগুলোর পর্দা উড়িয়ে। খুলে গেল প্রধান দ্বার। একটি নারী মূর্তি এসে থামলো সেখানে। মুহূর্তেই রজনীগন্ধার তীব্র সুগন্ধে ভরে উঠল স্থান। তড়িৎ বেগে ঝড়ো হাওয়া বইছে বাইরে, দুলছে বিশাল ঝাড়বাতি।
থমথমে প্রকৃতি। বাইরে কোথাও বিকট শব্দে বজ্রপাত হলো বোধহয়। সেই সাথেই শ্রবণগোচর হলো একটি বজ্রকণ্ঠ।